ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মেয়ে, কি সমস্যা তোমার? আমাকে দেখে এভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছ কেন? আর এভাবে কান্নাই বা কেন করছো? আমি কি বাঘ নাকি ভাল্লুক? না মানে আসলে আরে বাবা, আমি তোমার জামাই লাগি। আমাকে দেখে এভাবে ভয় পাওয়ার কি আছে? আর এসব ভারী সারি গহনায় তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আমি তোমার জন্য ড্রেস নিয়ে এসেছি। এসব শাড়ি গহনা খুলে রেখে হালকা ড্রেস পরে আসো। এই বলে আয়ান তার হাত থেকে শপিং ব্যাগটা নদীর দিকে এগিয়ে দিল। নদী কোনো ভ্রুক্ষেপ না করে আগের মতোই বসে রইল আর অঝরে কান্না করে চলেছে। আয়ান কোনোভাবেই বুঝে উঠতে পারছে না নদীর এভাবে কান্না করার কারণটা কি। এইটুকুনি ছোট্ট একটা মেয়ে, তার উপর দিয়ে অনেক ঝড় তুফান হয়ে গেছে, সেটা ঠিক আছে, তার কারণে সে ভয় পেতেই পারে। কিন্তু তাই বলে আয়ান তার সঙ্গে যথেষ্ট ভদ্রভাবে কথা বলছে, তাহলে এখানে আবার ভয় পাওয়ার কি আছে? আয়ান নদীর হাতে শপিং ব্যাগটা তুলে দিয়ে আলমারি থেকে নিজের কাপড় চোপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। নদী তখনও বিছানার উপর বসে বসে কান্না করছে। আয়ান নিজের চুলগুলো মুছতে মুছতে নদীর পাশে গিয়ে বসলো আর তারপরে নদীর মাথায় হাত রেখে বলতে লাগলো, আরে বাবা, বললাম তো তুমি যে শাড়ি গহনাগুলো চেঞ্জ করে নাও। এখানে কেউ তোমাকে কিছু বলবে না। এখানে তুমি সম্পূর্ণ ফ্রিডম পাবে। না মানে আসলে আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি বললাম তো। তুমি আমাকে কি বলতে চাও আমি সব কথা পরে শুনে নেব। কিন্তু এখন তুমি এসব কিছু আগে চেঞ্জ করে আসো। তোমার এসবে ভীষণ কষ্ট হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি। এই বলে আয়ান একরকম জোর করে নদীকে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো। তারপর শপিং ব্যাগ থেকে একটা ড্রেস বের করে নদীর হাতে তুলে দিয়ে তাকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। নদী তখন আর কোনো কথা না বলে ওয়াশরুমের ভিতর ঢুকে গেল। আর এদিকে আয়ান রুমের ভিতর বসে বসে নদীর জন্য অপেক্ষা করতে লাগলো। নদী ওয়াশরুমের ভিতরে ঢুকেছে ঠিকই, কিন্তু কিভাবে কি করবে সেটা ভেবে পাচ্ছে না। মেয়েটা জীবনের এই প্রথমবার শাড়ি পরেছে। সে নিজের হাতে তো পরেনি, অন্য একজন তাকে পরিয়ে দিয়েছিল। তাই সে ভেবে পাচ্ছে না এটা তাকে কিভাবে খুলতে হবে। অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই কিছু পেরে উঠছে না। এদিকে আয়ান রুমে বসে থাকতে থাকতে ঘুম চলে আসছিল। তখনই হঠাৎ তার মনে পড়ল নদী ওয়াশরুমে গিয়েছে। অনেকক্ষণ হলো, এখনও ওয়াশরুম থেকে বের হচ্ছে না কেন। তাই আয়ান নদীর নাম ধরে ডাকতে লাগলো। এই নদী, কি হলো তোমার? এখনো তুমি ওয়াশরুম থেকে বেরোচ্ছ না কেন? নদী কোনো কথা না বলে তার কান্না যেন আরও বাড়াতে লাগলো। সে তো কোনোভাবেই শাড়ি চেঞ্জ করতে পারছে না। কান্নার শব্দ আয়ান রুমের ভিতর থেকে শুনতে পাচ্ছিল। তাই সে সামনের দিকে এগিয়ে আসলো। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আয়ান নদীকে বলতে লাগলো, কি হলো, তুমি কোনো রেসপন্স করছো না কেন? আমি সেই কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি। না মানে আসলে আমি শাড়িটা খুলতে পারছি না, কিভাবে খুলবো বুঝতে পারছি না। তুমি দরজাটা খোলো, আমি খুলে দিচ্ছি তোমাকে। না আপনি আমাকে বলুন এটা কিভাবে খুলতে হবে, আমি খুলে নিতে পারবো। আরে বাবা, বললাম তো তুমি পারবে না। তুমি ওয়াশরুমের দরজাটা খোলো, আমি ভিতরে ঢুকে তোমার শাড়িটা খুলে দিচ্ছি। তাছাড়া আমি তোমার জামাই থাকি, আমার থেকে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। না আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না, আপনি ওখান থেকেই বলুন কিভাবে আমাকে শাড়িটা খুলতে হবে, আমি নিজে নিজেই খুলে নিতে পারবো। এই মেয়ে, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হইতেছে। আমি বললাম না তুমি দরজাটা খোলো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার কাছে তুমি সম্পূর্ণ সেফ। একটু জোরে ধমক দিয়েই নদীকে এই কথাটা বলে আয়ান। তখন নদী বাধ্য হয়ে দরজাটা খুলে দিল। ওয়াশরুমের দরজাটা খুলে দিতে আয়ান ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো। হায় আল্লাহ! ওয়াশরুমের ভেতরে ঢুকেই দেখতে পেল যে এই শাড়িটা পরিয়েছে তার হাতটাও অতটা পরিপক্ক নয়। একটা শাড়ি পরাতে বুঝি এতগুলো সেফটি পিন ইউজ করতে হয়? এটা আয়ান এই প্রথম। তাই তো এই পিচ্চি মেয়েটা এই শাড়িটা খুলতে পারছিল না।
আয়ান আস্তে আস্তে নদীর শাড়ি থেকে সেফটি পিনগুলো খুলে দিল আর তারপর শাড়িটা খুলতে লাগলো। যেই না শাড়ির কুচিগুলো টান দিয়ে খুলতে যাবে তখনই নদীর পেটে আয়ানের হাতের স্পর্শ লেগে গেল। আর আয়ানের হাতের স্পর্শ পাওয়া মাত্রই নদী একটু কোকিয়ে উঠল। আহ, কি করছেন আপনি? নদীর কথাটা শুনে আয়ান বুঝতে পারল তার হাতটা নদীর পেটের উপর লেগে গেছে, তাই এমনটা বলেছে। তাই সে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে নিজেকে সামলে নিল আর বলতে লাগলো, আই এম সো সরি, আমি আসলে খেয়াল করিনি। এই জন্যই তো বলেছিলাম আপনি আমাকে বলে দিন, আমি খুলে নিতে পারবো। কারণ আপনাদের ছেলে মানুষদের এই একটাই চরিত্র, আপনারা ইচ্ছে করে মেয়ে মানুষের সঙ্গে যা ইচ্ছে তাই আচরণ করবেন আর তারপর বলবেন আমি ইচ্ছে করে করিনি। এই মেয়ে, একদম চুপ করো। তুমি সবার সঙ্গে আমাকে তুলনা করবে না, আমি অন্য সবার মতো নই, আমি আমার মতো। আর আমি তোমার জামাই লাগি, এই কথাটা বারবার ভুলে যাও কেন? হ্যাঁ, পুরুষ মানুষের তো এই এক কথা, যে কোনো অজুহাতেই হোক মেয়েদেরকে শরীরে স্পর্শ করতেই হবে, তাদের শুধু এক টুকরো মাংসপিণ্ড হলেই চলে। দেখো, এখন কিন্তু তুমি আমার ধৈর্য সীমা একদম অতিক্রম করে ফেলেছো। আমাকে রাগিও না, তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ হবে, এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। অনেক জোরে ধমক দিয়ে নদীকে এই কথাটা বলল আয়ান। আর নদী তখন আয়ানের ধমক শুনে আরও জোরে কান্না করতে শুরু করে দিল। আয়ান নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মেয়েকে কোনো কথাই বলা যাবে না, কান্না ছাড়া তো আর কিছুই দেখা যায় না। তাই আয়ান নদীকে বলতে লাগলো, দোহাই তোমার, এসব ন্যাকা কান্না বন্ধ করো আমার। আর এসব কিছু একদম ভালো লাগছে না, এবার একটু রেহাই দাও আমাকে। আমি আবার আপনাকে কি করলাম? আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন কেন? প্লিজ, আপনি আমাকে দোষ দিবেন না, আমি আর কোনো দোষারোপ নিতে চাই না। মাফ করো আমায়, আমি তোমাকে কোনো রকম দোষারোপ করছি না, শুধু তোমাকে এটাই বলছি যে শুধু কান্না করাটা বন্ধ করো। আমি তোমার কান্না আর নিতে পারছি না, আমার এসব কিছু ভালো লাগছে না, প্লিজ। তাহলে আপনিও আমাকে বলুন যে আমাকে আর ধমকাবেন না। আমাকে কেউ ধমকালে কিংবা মেজাজ দেখিয়ে কথা বলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমার ভীষণ কান্না চলে আসে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখন থেকে আর তোমাকে ধমক দিয়ে কথা বলবো না, আর তুমিও কিন্তু এরকম কান্না আর করবে না। এসব কান্না করলে কিন্তু আমি তোমাকে আবার বকা দিবই, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কান্না করব না। এই বলে আয়ান নদীকে নিয়ে রুমে চলে আসে। নদী বিছানার উপর বসে আছে। তখনই আয়ান নদীর সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, না মানে আসলে আমি তো আজ সারাদিনই কিছু খাইনি, সকাল থেকে আমাকে কিছু খেতে দেয়নি। কথাটা শুনে ভীষণ রকম চমকে গেল আয়ান। একটা মানুষ সারাদিন ধরে না খেয়ে আছে আর মুখে টু শব্দটুকু পর্যন্ত করছে না। আয়ান ভীষণ রকম অবাক হয়ে নদীকে বলতে লাগলো, এই তুমি মানুষ নাকি অন্য কিছু? সেই সকাল থেকে কিছু না খেয়ে আছো কেন? তোমার বাড়ির মানুষ তোমাকে খেতে দেয়নি? না মানে আসলে ওই বাড়িতে তো আমি সারাদিনে শুধুমাত্র একবেলা খাবার পেতাম, আর সেটাও রাতে। হোয়াট? এসব কি বলছো তুমি? ওরা মানুষ নাকি অন্য কিছু, যে একটা মানুষকে সারাদিনে মাত্র একবেলা খাবার দেয়, আর একবেলা খাবার খেয়ে তুমি বেঁচে থাকো কি করে? এই যে আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই। এতক্ষণেও ভালোভাবে নদীর দিকে তাকায়নি আয়ান। নদীর কথাটা শুনে আয়ান নদীর দিকে ফিরে তাকালো। মেয়েটার একদম শুকনো কাঠির মতো চেহারা, মায়াময় চোখ দুটো যেন একদম গর্তের ভিতর ঢুকে গেছে। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? একটা মেয়ের সঙ্গে এতটা অমানবিক আচরণ কি করে করতে পারে? আয়ান তখন নদীকে তার হাত দুটো ধরে বিছানার উপর বসিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি এখানে বসো, আমি দেখি কিচেনে কিছু পাওয়া যায় কিনা। এই বলে আয়ান রুম থেকে বের হয়ে গেল। রাত তখন 12টার কাছাকাছি বাজে, কিন্তু দুর্ভাগ্যবশত কিচেনে কোনো খাবার ছিল না। তাই আয়ান আর কোনো কিছু চিন্তা না করেই বাসার গেট বাইরের দিক থেকে লক করে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল নিজের বাইকটা নিয়ে। অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান খোলা পেল। সেখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে আসে। বাসায় এসে তাড়াহুড়ো করে খাবারটা একটা প্লেটে ঢেলে নিল। 1 গ্লাস পানি সমেত নদীর সামনে এসে দাঁড়ালো আর তারপরেই নদীর হাতে খাবারটা তুলে দিয়ে বলতে লাগলো, আই এম সো সরি,
আসলে বাসায় কোনো খাবার ছিল না, বাইরে থেকে তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। ভীষণ রকম অবাক হয় নদী, যেখানে কিনা সারাদিনে একবার মাত্র খাবার পেত, আর আজ কিনা বাসায় খাবার না থাকায় কেউ একজন তার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। এই ব্যাপারটা ভীষণ রকম অবাক করে দেয় নদীকে। সে আয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়ান এটা দেখে নদীকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি তো সারাদিন কিছু খাওনি, খাবারটা খেয়ে নাও। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে দেখতে পেল তার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না এভাবে কান্না করার কারণটা কি। তাই আয়ান আবারও নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা তোমার? তুমি এখনো কান্না করছো কেন? আপনি আমার প্রতি এতটা দয়া দেখাচ্ছেন তাই। আরে তুমি তো বড্ড আজব মানুষ, এখানে দয়া দেখানোর কি আছে? তুমি আমার বিয়ে করা বউ, আমি যদি তোমাকে ভালো না বাসি তাহলে কাকে ভালোবাসবো বলো? সত্যি বলছেন? আপনি সত্যিই আমাকে ভালোবাসেন নাকি দয়া দেখাচ্ছেন, কোনটা? আরে বাবা, আমি তোমাকে দয়া দেখাতে যাব কেন? তুমি আমার বিয়ে করা বউ, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে তো নাকি? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এতক্ষণে বুঝতে পেরেছি আপনি শুধুমাত্র আমাকে বিয়ে করেছেন, আর সেই দায়িত্ব পালন করার জন্যই আমার প্রতি এতটা সহানুভূতি দেখাচ্ছেন। আরে আমি তো তোমাকে নিয়ে মহা ঝামেলায় পড়ে গেলাম। এসব তুমি কেমন ধরনের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সহানুভূতি কেন দেখাতে যাব? এই যে এখনই তো আপনি আমাকে বলেন আমি আপনার বিয়ে করা বউ, তাই আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আর যদি আমি আপনার বিয়ে করা বউ না হতাম তাহলে তো এইটুকু দায়িত্ব আপনার থাকতো না। আমার মনে হয় তোমাকে বোঝানো আমার পক্ষে অসম্ভব। আমি তোমাকে কোনোদিনই কোনো কিছু বুঝিয়ে উঠতে পারবো না, আর এমনটাই প্রকাশ পাচ্ছে তোমার ব্যবহারে। এটা বলতেই নদী আবারও কান্না শুরু করে দিল। আয়ান পড়ে গেল মহা বিপদে। সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না এই মেয়েটাকে কিভাবে সামাল দেওয়া যায়, কিভাবে এই মেয়েটাকে সঠিক কথাটা বোঝানো যাবে। সে এক প্রকার ধৈর্যহারা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই মনে মনে ভাবতে লাগলো, নদী তার বিয়ে করা বউ, এই মুহূর্তে তাকে কন্ট্রোল করা তার দায়িত্ব। মেয়েটা বয়সে অনেকটাই ছোট, আর অনেক কিছু সফর করে তবেই সে এখানে এসেছে। তাই এই মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে আগলে রাখা উচিত। তাই তো নদীর পাশে বসে আয়ান বলতে লাগলো, দেখো, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি যেরকম ভাবতেছো সেরকম কিছুই নয়। তুমি আগে আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, আর তারপর সিদ্ধান্ত নাও। আমি কি ভাববো আর কি সিদ্ধান্ত নিব, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আপনি আমাকে যেটা বলতে চাইছেন আমি তো সেটাই বুঝতেছি। আচ্ছা সোনা, এসব কথা বাদ দাও। তোমার তো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তুমি তো সারাদিন কোনো খাবারই খাওনি। এখন আগে খাবারটা খেয়ে নাও, তারপর আমরা বসে কথা বলি। এই বলে আয়ান আবারও খাবারের থালাটা নদীর দিকে এগিয়ে দিল। নদী খাবারের থালাটা হাতে নিয়ে চোখ একদম কপালে উঠে গেল। এত ভালো খাবার সে তো আগে কখনো খায়নি। কারণ চাচার বাড়িতে থাকতে বাসি ভাত তরকারি তাকে খেতে হতো, নয়তো বা পচা কোনো খাবার, যেটা তারা খেত না। খাবারটা দেখে নদীর দুই চোখ দিয়ে আবারও অঝরে পানি পড়তে লাগলো। আয়ান তখনই তাকে বলতে লাগলো, আবার কি হলো তোমার? আবার কেন কান্না করছো বললাম তো। দোহাই তোমার, এবার কান্নাকাটি বন্ধ করো আর খাবারটা খেয়ে নাও। না মানে আসলে এত ভালো খাবার আমাকে কেউ কোনোদিন দেয়নি। আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে তো বাসি পচা খাবার খেয়ে বেঁচে আছি, তাই খাবার তাদেরকে আর চোখের জল সামলে রাখতে পারলাম না। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি। তোমার কাকা কাকির আচরণে সেটা বোঝা যায় তারা তোমাকে কতটা অবহেলা অনাদর করেছে। যাই হোক, এসব কিছু নিয়ে আর মন খারাপ করো না। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে তোমার পছন্দের খাবারগুলো কিনে এনে দেব, আর তুমি শুধু বাসায় বসে বসে খাবে। খবরদার, এখন থেকে আর মন খারাপ করবে না, আর কোনো কিছু নিয়ে চিন্তাও করবে না। আচ্ছা ঠিক আছে, আমি এসব কিছু নিয়ে আর চিন্তা করব না। কিন্তু একটা কথা, আপনি যে এখন আমাকে আদর ভালোবাসা দেখাচ্ছেন সেটা আবার কমে যাবে না তো? আরে পাগলি মেয়ে, তুমি বারে বারে এসব কি ধরনের কথা বলো আমি সেটাই বুঝতে পারি না। তুমি আমার বিয়ে করা বউ,
তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন থেকে যাবে। তোমার প্রতি আমার ভালোবাসা কমতে যাবে কোন দুঃখে বলো শুনি? না আসলে অনেকেই তো আছে প্রয়োজনে ভালোবাসি আর প্রয়োজন শেষ হলেই দূরে ছুঁড়ে ফেলে দেয়, তাই বলছিলাম আর কি। দোহাই তোমার, এবার তুমি খাওয়াটা শুরু করো, তা না হলে পেটে আরো প্রচন্ড বেশি ব্যথা করবে। খাওয়া শেষ করো, তারপর তোমার সঙ্গে আমি সারা রাত গল্প করব। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। এই বলে নদী খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিল আর খাবারটা খেতে লাগলো। খুব বেশি সময় লাগলো না খাবারটা শেষ করতে, কারণ তার পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। তাই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে পারলো। খাওয়া শেষ হতেই নদী হাত ধুয়ে আয়ানকে বলতে লাগলো, আমার ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে, আমি কি একটু ঘুমাতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। বিছানা গোছানো আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তো বিছানায় ঘুমাই না, আমি তো ফ্লোরে ঘুমাই। আমাকে একটা চাদর আর একটা বালিশ দিন, তাহলেই হয়ে যাবে। আরে মাথা খারাপ নাকি তোমার? এখন শীতকাল, ফ্লোরে ঘুমালে প্রচণ্ড ঠান্ডা লাগবে। একদম ফ্লোরে ঘুমাতে হবে না, তুমি বিছানায় ঘুমাও। তাছাড়া বিছানাটা যথেষ্ট বড় আছে, চাইলে আমরা দুজন একই বিছানায় ঘুমাতে পারি। এই কথাটা শুনে ভীষণ রকম আঁতকে উঠল নদী, আর তখনই সে বলতে লাগলো, না না না, একদমই নই। আমি আপনার সঙ্গে কোনোভাবেই একই বিছানায় ঘুমাবো না। আপনি বিছানায় ঘুমান, আমি ফ্লোরে ঘুমিয়ে যেতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। তা না হলে আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোমার সত্যি মাথায় সমস্যা আছে। আমার এত বড় বিছানা রেখে, এত বড় একটা রুম রেখে তোমাকে কিচেনে গিয়ে কেন ঘুমাতে হবে বলো শুনি? তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি। না মানে আসলে আমি সত্যি কোনো পরপুরুষের ভরসা করতে পারি না, তাই আমি আপনার সঙ্গে এই রুমে ঘুমাবো না। আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বো। নদীর এমন কথা শুনে প্রচণ্ড রকম মেজাজ খারাপ হয়ে যায় আয়ানের। তাই সে নদীকে ধমক দিয়ে বলতে থাকে, এই দেখো, ধৈর্যের একটা লিমিট আছে। তুমি কিন্তু আমার ধৈর্যের সমস্ত রকম লিমিট ক্রস করে ফেলছো। একদম বেশি বাল পাকনামি করবে না। এসব বাল পাকনামি মার্কা কাজ আমার একদম ভালো লাগে না। আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি। আমি তোমার কাছে যাব না, আই প্রমিস। সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি, তিন সত্যি। আমি তোমার ধারে কাছেও যাব না, তুমি নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারো। এই বলে আয়ান নিজেই নদীকে বিছানায় শুইয়ে দিল, আর তারপর কম্বলটা নদীর উপর জড়িয়ে দিয়ে সে আলমারি থেকে আরেকটা কম্বল বের করে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আয়ান রুমের লাইটটা অফ করে দিতে চাইছিল, কিন্তু তখনই হঠাৎ করেই নদী আবারও চিৎকার দিয়ে বলতে লাগলো, এই না না, একদম রুমের লাইট অফ করবেন না, আমি অন্ধকারে ভীষণ ভয় পাই। কিন্তু আমার তো চোখে আলো লাগে, আমি ঘুমাতে পারি না। তাহলে এখন কি করা যায় বলো তো? আপনি কি করবেন না করবেন সেটা আমি একদম জানি না, তবে আমি যেটা বলেছি সেটাই হবে। আপনি রুমের লাইট অফ করবেন না, অন্ধকারে আমি ভীষণ ভয় পাই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি রুমের লাইট অফ করব না, রুম লাইট অন রেখে ঘুমাচ্ছি। কম্বল দিয়ে মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস আমার আছে, তাই কোনো প্রবলেম হবে না। হ্যাঁ আপনি একদম এটাই করুন, কম্বল দিয়ে নাক মুখ ঢেকে ঘুমিয়ে পড়ুন, তবে লাইট অফ করবেন না ভুল করে। যদি আমি ঘুম ভেঙে দেখি আপনি রুমে লাইট অফ করেছেন, তাহলে কিন্তু আপনার খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি করব না। রুমের লাইট অফ, এখন তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। এই বলে আয়ান নিজেই কম্বল দিয়ে নিজের নাক মুখ ঢেকে ঘুমিয়ে পড়ল। এদিকে নদী বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই চোখে ঘুমের রাজার রাজত্ব চলে আসে। সকাল 6টা বাজতে না বাজতেই নদীর চোখের ঘুম চলে গেল। নদী ঘুম থেকে উঠে পড়ল, দেখতে পেল আয়ান তখনও সোফার উপর কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তাই নদী তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে আগে বিছানাটা গুছিয়ে নিল, আর তারপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। আর তারপরে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল সবার জন্য নাস্তা বানাতে। ঠিক ওই মুহূর্তে আয়ানের আম্মু রান্নাঘরে আসেন।
তিনি ওই দিক দিয়েই যাচ্ছিলেন ফজরের নামাজ শেষ করার পর। সকালবেলা হাঁটাহাঁটির অভ্যাস আছে ওনার। কিচেনের কিছু একটা শব্দ শুনতে পেয়ে তিনি কিচেনে চলে আসেন। নদীকে দেখে তিনি ভীষণ রকম চমকে যান আর বলতে থাকেন, কি ব্যাপার মা, এত সকালে তুমি উঠেছ কেন? তোমার কি ক্ষুধা লেগেছে? কিছু খাবে? না মানে আসলে আন্টি, আমি তো সবার জন্য নাস্তা বানাতে এসেছিলাম, কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। আটা কোথায় আছে, আমায় একটু দেখিয়ে দিবেন? আরে পাগল মেয়ে, তোমাকে নাস্তা বানানোর জন্য কে বলেছে? এই বাড়িতে অনেক কাজের লোক আছে, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি রুমে যাও, কাজের মেয়েরা একটু পরেই নাস্তা বানাতে আসবে। ওরা নাস্তা বানানো শেষ হলে তোমার খাবারটা তোমার রুমে দিয়ে আসবে। আরে না আন্টি, এইসব আপনি কি বলছেন? ওরা কেন নাস্তা বানাতে যাবে? আমি তো নিজেই নাস্তা বানাতে জানি, আমি নিজেই নাস্তাটা বানিয়ে নিতে পারবো। আর কাজের মেয়েরা কারো কোনো প্রয়োজন নেই, আমি নিজেই সব রকম কাজ করতে পারি। নদী এই কথা বলতেই আয়ানের আম্মু নদীকে টেনে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন আর তারপর বলতে লাগলেন, আরে পাগল মেয়ের কথা শোনো, তুমি কেন এই বাড়িতে কাজ করতে যাবে? তুমি আমার একমাত্র পুত্রবধূ, তুমি এই বাড়িতে আমার মেয়ের মতোই আদর ভালোবাসায় থাকবে। তুমি তো জানোই আমার কোনো মেয়ে সন্তান নেই, তাই আমি তোমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে চাই। হ্যাঁ আন্টি, আমিও তো সেটাই ভাবছি, নিজের শাড়ি নিজে কাজ করে খাবো। এখানে লজ্জা পাওয়ার কি আছে? কোনো কাজের মেয়েরা কারো প্রয়োজন নেই। শুধু শুধু কেন তাদেরকে আপনি টাকা দিতে যাবেন? আমি তো এই বাড়িতে থাকছি, খাচ্ছি, তাহলে কাজগুলো কেন করতে পারবো না? সত্যি তোমার মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা না থাকলে কেউ এমন কথা বলে নাকি? বললাম তো, তোমাকে এখানে কোনো কাজ করতে হবে না। তুমি রুমে যাও, আমার ছেলেকে সময় দাও। তাছাড়া এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠেছো তুমি? আন্টি, আমি তো প্রতিদিন আরো সকালে ঘুম থেকে উঠে যাই। কাল শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। তা না হলে আমি আরো আগেই ঘুম থেকে উঠে যাই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যাও যখন, তখন আমার সঙ্গে ফজরের নামাজ আদায় করে তারপর হাঁটতে বের হবে। এখন থেকে না হয় তুমি আমাকে সকালবেলা মর্নিং ওয়াকে সঙ্গ দেবে। তাহলে নাস্তা কে বানাবে? বাড়ির কাজগুলো কে করবে? তখনই আয়ানের আম্মু একটা মুচকি হাসি দিয়ে নদীর কপালে আলতো করে একটা চুমু রেখে দিয়ে বলতে থাকেন, আরে পাগলি মেয়ে, এসব কিছু নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি তো বললাম আমাদের বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে, তারা সমস্ত কাজ করে নিতে পারবে। তুমি এই বাড়িতে শুধু থাকবে, খাবে, ঘুমাবে আর আমার ছেলেটাকে একটু সময় দেবে, তাহলেই হবে। আর কিছু চাই না তোমার কাছে। কিন্তু আমি তো বসে বসে খেতে পারবো না। বসে খেতে আমার একদমই ভালো লাগে না। আমি কাজ করি অভ্যস্ত, আমাকে কাজ করেই খেতে দিন প্লিজ। ও যে বললাম তুমি সারাদিন খাবে, দাবে, ঘুমাবে আর আমার ছেলেকে সময় দিবে, এটুকুই তোমার কাছে ছাড়া অন্য কোনো কাজ নেই তোমার এই বাড়িতে। বুঝতে পেরেছো এখন? চলো তো, আমার সঙ্গে দুজনে আগে ঘন্টাখানেক হেঁটে আসি। এই বলে নদী আয়ানের আম্মুর সঙ্গে বাইরে যেতে না চাইলেও একরকম জোর করে নদীকে টেনে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তাদের বাসার সামনে অনেক সুন্দর একটা পার্ক রয়েছে। আয়ানের আম্মু নদীকে নিয়ে পার্কের ভিতর প্রবেশ করলেন। নদী অনেক দিন পর পার্কে এসেছে। চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর, সবুজে ঘেরা। ফুলের গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো। এখানে আরও অনেকে এসেছে হাঁটাহাঁটি করার জন্য। সবাই নিজেদের মতো হাঁটাহাঁটি করছে, দৌড়াচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। বিষয়টা ভীষণ রকম উপভোগ করছিল নদী। আর এদিকে আয়ানের আম্মু তার হাত ধরে হাঁটাহাঁটি করছিল, কারণ তিনি খুব ভালো করেই জানেন এরকম জনবহুল জায়গায় নদীকে ছেড়ে দিলে তারপর তাকে খুঁজে পেতে ওনাকে ব্যাক করতে হতো। তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করাটাই ভালো। নদী এখানে কোনো কিছুই চেনে না। হুট করে যদি নদী হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়াটাই দুষ্কর হয়ে যাবে। প্রায় ঘন্টাখানেক হাঁটাহাঁটি করার পর আয়ানের আম্মু নদীকে বলতে লাগলো, চলো এবার বাসায় যাওয়া যাক। এতক্ষণে মনে হয় না রেডি করা হয়ে গেছে। আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর সবাই একসঙ্গে নাস্তা করব। এই বলে আয়ানের আম্মু নদীকে নিয়ে বাসায় ফিরে এলেন। ততক্ষণে নাস্তার টেবিলে নাস্তা রেডি। আয়ানের আম্মু ড্রয়িং রুমে এসে নদীকে বলতে লাগলেন,
যাও তাড়াতাড়ি করে রুমে চলে যাও, দেখো আয়ান ঘুম থেকে উঠেছে কিনা। ঘুম থেকে না উঠলে তাকে ডেকে তুলে দাও, আর নিজেও ফ্রেশ হয়ে তারপর দুজনে একসঙ্গে খাবার টেবিলে চলে আসো। আমি তোমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছি। নদী তখন আর কোনো কথা না বলেই রুমের ভিতর চলে গেল। আয়ান ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে। সে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। নদী রুমে এসে বসে রইল। আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, সকাল সকাল ঘুম থেকে বের হয়ে চলে গেলে আমাকে একটাবার বলে যাওয়ার প্রয়োজনটুকু মনে করলে না? না মানে আসলে আমি তো কিচেনে গিয়েছিলাম সবার জন্য সকালের নাস্তা বানাতে, কিন্তু আন্টি আমাকে কোনো কাজই করতে দিল না, আমাকে হাঁটতে নিয়ে চলে গেল, আর একটু আগেই ফিরলাম মাত্র। কি বললে তুমি? তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তারপরও তোমাকে কেন কাজ করতে হবে? এই এত বড় সাহস তোমাকে কে দিয়েছে বলো শুনি? একটু জোরেই ধমক দিয়ে নদীকে এই কথাটা বলে আয়ান। আর তখনই নদী আবারও কান্না শুরু করে দেয়। আসলে কেউ তাকে ধমক দিয়ে কথা বললে বা তার সঙ্গে খারাপ আচরণ করলে এটা সে খুব সহজে মেনে নিতে পারে না। তাই সে এভাবে একটু কিছু হতে না হতেই কান্না করে দেয়। আর তখনই আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নদীকে বলতে থাকে, আরে বাবা, কি হলো তোমার? সমস্যা কি? এভাবে পারে কান্না করো কেন? এভাবে কান্না করতে কি তোমার ভালো লাগে নাকি? আমার তো কান্না করতেই ভালো লাগে, আর আপনি আমাকে কাঁদাতে ভালোবাসেন, তাই না? ও মা, আমি আবার কি করলাম? এই যে সব সময় আমাকে ধমক দিয়ে কথা বলেন, আমার বুঝি কষ্ট লাগে না? এই কথা বলতেই আয়ান অনেকটাই লজ্জায় পড়ে গেল। সে হাঁটু গেড়ে নদীর সামনে বসে কান ধরে। তারপর নদীকে বলতে লাগলো, আই এম সো সরি মাই ডিয়ার বউ পাখি, আর কখনোই এরকম কিছু করব না। তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর কখনো তোমার সামনে উঁচু গলায় কথা পর্যন্ত বলবো না। এবার তো তুমি হ্যাপি? আরে না না, এভাবে বলার কি আছে? আপনি আমার সাথে বয়সে বড়, তাই আপনি আমাকে ধমক দিয়ে কথা বলতেই পারেন। এখানে সরি বলার কি আছে? আর আমি ধমক শুনতে শুনতেই অভ্যস্ত হয়ে গেছি। একদম চুপ করো তুমি। আর এভাবে বলবে না। আমি তোমার জামাই, আগে আমাকে এভাবে বলতে তোমার বুঝি একটু খারাপ লাগে না? আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা করে দেন। আমি কাউকে কখনোই কষ্ট দিয়ে কথা বলতে চাই না। ও আচ্ছা, তাই বুঝি। অন্য কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাও না, সেটা ঠিক আছে, কিন্তু নিজের জামাইকে কেন এত কষ্ট দিয়ে কথা বলতে চাও? বলেই একটা শয়তানি মার্কা হাসি দিল আয়ান। আর তখনই নদী বলতে লাগলো, আমি আবার কখন আপনাকে কষ্ট দিয়ে কথা বললাম? এইটুকু কথা বলাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে তো আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমাকে কি একেবারের জন্য ক্ষমা করে দেওয়া যায় না? না, যায় না, কারণ তুমি আমার বিয়ে করা বউ। তুমি কখনো কোনো অপরাধ করতেই পারো না। আর যেখানে অপরাধী নেই সেখানে ক্ষমা চাওয়া বা ক্ষমা করার তো কোনো প্রশ্নই নেই। এই বলে সে নদীর হাত দুটো ধরে নদীর দুই হাতে আলতো করে একটা চুমু খায়। আয়ানের স্পর্শ পেয়ে নদী একটু কেঁপে উঠল। আয়ান সেটা খুব ভালোভাবেই বুঝতে পারল। তাই সে নদীর হাত দুটো ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আর তারপরেই নদীকে বলতে লাগলো, যাও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো। আম্মু মনে হয় আমাদের দুইজনের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। নদী তখন আর আয়ানের কথার কোনো উত্তর না দিয়ে সোজা নিজের কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নদীর সেরকম কোনো ভালো জামা কাপড় ছিল না, তাই বাসা থেকে যেগুলো নিয়ে এসেছে সেগুলোই তাকে পরতে হবে। নদী ফ্রেশ হয়ে তার বাসা থেকে নিয়ে আসা জামাগুলোই পরে নিল। অনেক পুরনো আর বেশ কয়েক জায়গায় ছিঁড়েও গেছে। এটা দেখে আয়ান নদীকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই ছেঁড়া জামাটা পরেছো কেন? তোমার কি আর ভালো কোনো জামা নেই? না মানে আসলে আমার তো অন্য কোনো জামা নেই, আর এই জামাটা মাত্র 2-3 জায়গায় ছিঁড়ে গেছে। কোনো সমস্যা নেই, আপনি আমাকে একটা সেলাই করা সুই এনে দিবেন, আমি এটা সেলাই করে নিব, তাহলেই হয়ে যাবে। নদীর এমন কথায় কি বলবে আয়ান কিছুই ভেবে পায় না। একটা মেয়ে কতটা ধৈর্যশীল হলে এরকম কথা বলতে পারে। আয়ান তখন আবারও নদীর সামনে এসে দাঁড়ায়। নদীর হাত দুটো ধরে বলতে থাকে, আই এম সো সরি মাই ডিয়ার বউ পাখি। আমি আসলে এটা খেয়াল করিনি। আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য অনেকগুলো জামা কাপড় নিয়ে আসবো,
আর আমি শপিং মলে গিয়ে আম্মুর মোবাইলে ভিডিও কল দেব, তখন তুমি তোমার পছন্দের ড্রেসগুলো আমায় দেখিয়ে দিও। আরে না, আমার কোনো ড্রেস লাগবে না, যেগুলো আছে সেগুলো দিয়েই আরো কয়েকদিন চলে যাবে। আপনি শুধু আমার জন্য একটা সেলাই করা সুতো আর সুই নিয়ে আসবেন, তাহলেই হবে। এই যে দেখো, আমার মেজাজটা তুমি খারাপ করবে, আর তারপর যখন আমি তোমাকে ধমক দিয়ে কথা বলবো তখন বলবে আমার ব্যবহার খারাপ। আমি তোমাকে কি বলতে চাইছি আর তুমি আমাকে কি বলতেছো বলো তুমি নিজেই। আরে বাবা, আমার যেটুকু লাগবে আমি তো সেটুকুই বললাম। শুনুন, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমাদের সবার উচিত যতটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করা। তুমি আমার মাথাটা যেন যেটা বলছি সেটাই করবে। আমি কল দিলে তোমার যেই ড্রেসগুলো পছন্দ হয় সেগুলো আমাকে বলে দিবে, তারপর আমি নিয়ে আসবো তোমার জন্য। আসলে আমি কোনোদিনও মেয়েদের জন্য ড্রেস কিনিনি, তাই আমি জানি না মেয়েদের জন্য কিভাবে ড্রেস কিনতে হয়। এই বলে আয়ান নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে এসে দেখতে পায় তার আম্মু অনেকক্ষণ ধরেই তাদের দুজনের জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে। আর নদী খাবার টেবিলে বসা মাত্রই আয়ানের আম্মু তাদের দুজনের দিকে নাস্তার প্লেট এগিয়ে দিলেন আর তারপর তাদের খেতে বললেন। তিনজনে একসঙ্গে খাবার খেতে লাগলো। খাওয়া প্রায় শেষের দিকে। ঠিক তখনই আয়ানের আম্মু আয়ানকে বলতে লাগলো, আয়ান, তুই অফিস থেকে আসার সময় বৌমার জন্য কিছু ড্রেস নিয়ে আসিস তো। হ্যাঁ আম্মু, আমিও সেটাই বলছিলাম। আমি বলে গেছি নদীকে আমি অফিস থেকে ফেরার পথে ফোন দিব, আর তারপর সে যেন তার পছন্দের ড্রেসগুলো আমাকে দেখিয়ে দেয়। তাছাড়া তুমি তো জানোই আমি কখনো মেয়েদের পোশাক কিনিনি, তাই সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই আমাকে কল দিস, আমি ওকে দেখিয়ে দেব। আন্টি, আমি বুঝতে পারছি না আপনারা দুজন কেন শুধু শুধু ব্যস্ত আছেন। আমার যে জামা কাপড়গুলো আছে এগুলো দিয়ে আরো কয়েকদিন চলে যাবে। কেন শুধু শুধু পয়সা নষ্ট করতে হবে? নষ্ট হবে নাকি হবে না সেসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। পয়সা নষ্ট হলে সেটা আমাদের হবে, তোমার তো আর হবে না, তাই তোমার চিন্তা করার কি আছে বলো শুনি। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আমার জন্য আপনাদেরকে এত টাকা পয়সা নষ্ট করতে হবে না। আমার যা আছে তাতেই চলে যাবে। আমার জন্য কোনো পয়সা নষ্ট করতে হবে না। একদম চুপ করো, তুমি আর একটাও বাজে কথা বলবে না। কিসে পয়সা নষ্ট হবে আর কিসে পয়সা নষ্ট হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাকে শুধু যেটা করতে বলবো সেটাই করবে, বুঝতে পেরেছো? নদীকে একটু ধমক দিয়েই কথাটা বললেন আয়ানের আম্মু। আর নদী তখনই নিজের মুখটা কালো করে নিলেন। সে কখনো ভাবতেই পারেনি আয়ানের আম্মু তাকে এভাবে ধমক দিয়ে কথাটা বলবে। আচ্ছা, মুখ কালো করে নাস্তা খেতে লাগলো। আর এদিকে আয়ানের আম্মু আর আয়ান দুজনে মিটিমিটি হাসছে নদীর এমন কর্মকাণ্ড দেখে। নদী কোনো কথা বলছে না, চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। এদিকে আয়ানের অফিসের টাইম হয়ে গেছে, তাই সেও আর কারোর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। নদীর নাস্তা করা শেষ হলে আয়ানের আম্মু নদীকে নিয়ে ড্রয়িং রুমে বসলেন। আর তারপরেই নদীকে নিজের কাছে নিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন, কি খাবে বলো, আমি দুপুরে তোমার জন্য নিজের হাতে রান্না করব। আন্টি, আপনি কি খাবেন বলেন? আমি তো সব রকম রান্নাই করতে পারি। আমি নিজেই আপনাকে রান্না করে দেব। একবার না হয় আমার রান্নাটা খেয়েই দেখুন আমি কেমন রান্না করতে পারি। আরে বাবা, বললাম তো তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমি নিজের কাজ নিজেই করে নিতে পারি। তাছাড়া আমাদের বাড়িতে এতগুলো কাজের লোক থাকলে তোমাকে কেন কাজ করতে হবে বলো শুনি। আপনি যদি আমার জন্য এত কষ্ট করে রান্না করতে যেতে পারেন, তাহলে আমি কেন আপনার জন্য রান্না করতে পারবো না? এটা কোনো হাদিসে লেখা আছে? আরে বাবা, তুমি এটুকুনি ছোট্ট একটা মানুষ, তুমি তো নিজেকে সামলাতে পারো না, সেখানে রান্না করা তো অনেক বড় ব্যাপার। আর একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, তুমি ওই বাড়িতে থাকতে যা করার করে নিয়েছো, কিন্তু এই বাড়িতে তোমার কোনো কাজ করা চলবে না। আমি তোমাকে যেভাবে বলবো সেভাবেই চলতে হবে, এবং এটাই ফাইনাল। আমার বসে থাকতে ভালো লাগে না, বললাম তো। আমি কোনো একটা কাজ করতে চাই, আমাকে কোনো একটা কাজ অন্তত করতে দিন। আয়ানের আম্মু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। কিছু একটা নিয়ে চিন্তা ভাবনা করলেন আর তারপরেই হঠাৎ করেই নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলেন,
তুমি পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করেছো জানি। এই তো ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিলাম, আর তারপর আব্বু আম্মু মারা যাওয়াতে কাকা কাকি আমাকে আর পড়াশোনা করতে দেয়নি, আর সেজন্যই এরপর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। এই তো তোমার কাজ পেয়ে গেছি, এখন থেকে তোমাকে আর বসে থাকতে হবে না, তুমি কাজ করেই খেতে পারবে। চরম উৎসাহ নিয়ে আয়ানের আম্মুর দিকে তাকায় নদী, আর তারপরেই নদী আয়ানের আম্মুকে বলতে থাকে। কি কাজ বলুন না আন্টি, আমি তো আর তারা সইছে না, আমি এক্ষুনি কাজ করতে চাই। আন্টি প্লিজ, আমি কাজের মেয়েকে গিয়ে একটু সাহায্য করি, তাহলে সে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতে পারবে। আপনি প্লিজ আমাকে না করবেন না। তখনই আয়ানের আম্মু একটু চেতে গেলেন। তিনি নদীকে আবারও ধমক দিয়ে বলতে লাগলেন। আসলে দেখছি তোমার লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। তোমাকে আমি যত যাই কথা বলি না কেন, কোনো কথাই তোমার গায়ে লাগবে না। তুমি এটাই তো ভেবে নিয়েছো, তাই না? আমি আবার কি এমন করলাম? তাহলে যে তোমাকে বললাম রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য, তুমি সেটা না করে আমার কথার উপরে গিয়ে কাজ করতে চাইছো কেন? যাও, চুপচাপ রুমে চলে যাও আর সেখানে গিয়ে বিশ্রাম নাও। নদী তখন আয়ানের আম্মুর মুখের উপর আর কোনো কথা বলার সাহস পেল না। সে বাধ্য হয়ে রুমে চলে গেল। কোনো কিছুই তার ভালো লাগছে না। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে, দূরের আকাশ দেখছে। আকাশটা ভীষণ পরিষ্কার, শরতের নীল আকাশ। একটু দূরে দূরেই সাদা সাদা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আকাশটা আজ দেখতে যেন স্বপ্নের সেই রঙিন ক্যানভাসের মতো। নদী অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পরেই হঠাৎ করে কেউ একজন রুমের দরজা নক করলো। নদী রুমের দরজা খোলা রেখেছিল, কিন্তু কাজের মেয়ে তো আর রুমের দরজা নক না করে ভিতরে প্রবেশ করতে পারে না। তাই সে দরজার বাইরে দাঁড়িয়ে নক করতে থাকে। নদী এগিয়ে আসে, রুমের দরজাটা খুলে দিয়েই কাজের মেয়েটাকে দেখে বলতে লাগলো। আরে বাবা, এখানে দাঁড়িয়ে এইভাবে নক করার কি আছে? আমি তো রুমের দরজা খোলা রেখেই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তুমি রুমে চলে আসলেই তো পারতে। না মানে আসলে ম্যাডাম, এই বাড়ির কোনো রুমের ভিতরে আমাদের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ করা হয়েছে। আর ছোট সাহেবের রুমে তো একদমই নয়। আমরা এই রুমে আগে কখনোই আসিনি, আজকেই প্রথম এসেছি, শুধু আপনি আছেন বলে। তখনই নদী কাজের মেয়েটার হাত ধরে নিয়ে বিছানার উপর বসায়। ও কাজের মেয়েটা বসতে না চাইলেও সে মেয়েটাকে জোর করেই বসালো, আর তারপরেই বলতে লাগলো। এখন থেকে প্রতিদিন আসবে। আচ্ছা, তুমি আমার সঙ্গে বসে একটু গল্প করো না, আমার একদম একা একা ভালো লাগছে না। আপনার সঙ্গে গল্প করতেই পারি, কিন্তু কিচেনে অনেক কাজ পড়ে আছে। বড় ম্যাডাম যদি জানতে পারেন আমি কাজ রেখে আপনার সঙ্গে বসে গল্প করছি, তাহলে তো আমাকে বকা দিবে। কিছুই হবে না, তুমি বসো তো এখানে। আন্টি কিছু বললে সেটা আমি দেখে নেব। এই বলে নদী আর কাজের মেয়েটা দুজনেই একসঙ্গে বসে গল্প করতে লাগলো আর ফল খেতে লাগলো। নদী নিজের না যতটা খাচ্ছিল, কাজের মেয়েটাকে তার চাইতে বেশি খাওয়াচ্ছিল। কাজের মেয়েও তার প্রতি অনেক খুশি হয়, আর দুজনে মিলে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। অপরদিকে কিচেনে অন্য কাজের মেয়েরা রান্না করছিল। ঠিক এমন সময় আয়ানের আম্মু রান্নাঘরে আসেন। একজনকে সেখানে অনুপস্থিত দেখে তিনি বাকিদের কাছে জিজ্ঞেস করেন। তখন তারা বলতে থাকে নদীর জন্য ফল নিয়ে যাওয়ার পর সেই মেয়েটা আর ফিরে আসেনি। আয়ানের আম্মু একটু চিন্তিত হয়ে পড়লেন। কোনো দুর্ঘটনা হয়েছে কিনা সেটা জানার জন্য তিনি নিজেই আয়ানের রুমে আসেন। দরজা খুলে তিনি যেটা দেখতে পান সেটার জন্য একদম প্রস্তুত ছিলেন না। নদী আর কাজের মেয়ে দুজনে একসঙ্গে বসে বিছানার উপর ফল খাচ্ছে আর টিভি দেখছে। দুজনে হাসি ঠাট্টায় মেতে উঠেছে, যেন বেহেশতের থেকে কোনো এক হুড়পড়ি নেমে এসেছে, যার হাসিতে পুরো ঘরটা মাতোয়ারা হয়ে গেছে। তিনি দূর থেকে দেখেই আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে নদী আর কাজের মেয়ের গল্প হাসি ঠাট্টা চলতেই লাগলো। দুপুর 1:30 বাজে। আয়নের আম্মু নদীকে রুম থেকে ডাকতে আসলেন। এদিকে নদী আর কাজের মেয়ে গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে এটা তাদের দুজনের কারোরই খেয়াল ছিল না। আয়নের আম্মুর রুমে প্রবেশ করা মাত্রই কাজের মেয়েটা লাফ দিয়ে বিছানা থেকে নেমে থতমত হয়ে কান্না করতে করতে আয়নের আম্মুকে বলতে লাগলো। খালাম্মা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন, আমি আর জীবনেও এমন কাম করব না।
কাজের মেয়ের এমন ব্যবহারে ভ্যাবাচাকা খেয়ে গেল আয়ানের আম্মু আর নদী। তারা দুজনই অবাক হয়ে কাজের মেয়ের দিকে তাকিয়ে আছে। তখনই আবারও কাজের মেয়ে আয়ানের আম্মুর পা জড়িয়ে ধরে বলতে থাকে, খালাম্মা, আমি হাসা কথা কইতাছি, আর জীবনেও এমন ভুল করুম না। আপনি আমারে শেষবারের মতো মাফ কইরা দেন। আয়ানের আম্মু তার হাত দুটো ধরে উঠে দাঁড় করালো আর তারপর বলতে থাকেন, আরে পাগলি, নিয়ে কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? আর এভাবে বারবার আমার কাছে ক্ষমা কেন চাইছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে ছোট সাহেবের রুমের ভিতর প্রবেশ করার অনুমতি তো আমাদের কোনো কালেই ছিল না। আর ছোট ম্যাডাম ওনার সাথে গল্প করতে বলায় ওনার সঙ্গে গল্প করতে বইয়া গেছিলাম। খালাম্মা, আমারে মাফ কইরা দেন, আর কোনোদিন এমন কাম করুম না। কাজের মেয়ের এমন কথা শুনে আয়ানের আম্মু হাসতে শুরু করে দেয়। আয়ানের আম্মুর হাসির সঙ্গে তাল মেলাতে গিয়ে নদী নিজেও হাসতে থাকে, কিন্তু কেন হাসে এটাই জানে না। সে বেশ কিছুক্ষণ পর নিজের হাসিটা থামিয়ে আয়ানের আম্মু কাজের মেয়েকে বলতে থাকেন, আরে বোকা মেয়ে, এভাবে বলার কি আছে? আমি তো তোর কাজে আরো অনেক বেশি খুশি হয়েছি। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে মন মরা হয়েছিল, তোর সঙ্গে বসে কি হাসি খুশিতে মেতেছিল। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আয়ানের আম্মুর কথা শুনে ভীষণ রকম চমকে যায় কাজের মেয়েটা। সে কোনোদিন ভাবতেও পারেনি আয়ানের আম্মু তার সঙ্গে এত ভালো আচরণ করবে। সে তখনই নিজের চোখের জল মুছে নিয়ে মুখে হাসি এনে আয়ানের আম্মুকে বলতে থাকে, আপনি হাসা কথা কইতাছেন। খালাম্মা, আপনি আমার উপর একটু রাইগা নাই? আয়ানের আম্মু তখন কাজের মেয়েটার মাথায় হাত রেখে বলতে লাগলেন, হরে বোকা মেয়ে, আমি তোর ওপর একটু রেগে নাই, বরঞ্চ আমি তোর কাজে অনেক বেশি খুশি হয়েছি বলতে পারিস। আপনারে কি কইরা যে ধন্যবাদ দিমু সেইটা জানা নাই আমার খালাম্মা। আপনি সত্যি অনেক ভালো মানুষ। এই বলে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল কাজের মেয়েটা। আর তখনই আয়ানের আম্মু নদীর হাত দুটো ধরে বলতে লাগলেন, আমার এই পিচ্চি মেয়েটার এখনো খেলার বয়স, সেটা তো আমি বুঝতেই পারিনি। তবে কোনো চিন্তা করো না, ওকে আমি তোমার সঙ্গে খেলাধুলা করা আর তোমাকে সময় দেওয়ার জন্যই রেখে দেব। আজ থেকে ও সারাদিন তোমার সঙ্গেই থাকবে। আপনি সত্যি কথাই বলেছেন আন্টি, ও সারাদিন আমার সঙ্গেই থাকবে। আমি একদম সত্য কথা বলতেছি। ও সারাদিন এখন থেকে তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে গল্প করবে, খেলাধুলা করবে, সময় কাটাবে। তখনই নদী আয়ানের আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ধন্যবাদ আন্টি, আপনাকে অশেষ ধন্যবাদ। সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি সত্যি এক অসাধারণ মনের মানুষ। হয়েছে পাকনি বুড়ি, আর কথা বলতে হবে না। দুপুরে খাবারের সময় হয়েছে, অনেকক্ষণ আগে চলো, এখন খাবার খাবে। এই বলে তিনি নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদীকে নিয়ে তিনি চলে আসলেন ডাইনিং টেবিলে। কাজের মেয়েরা অনেক আগেই খাবার সাজিয়ে দিয়েছে তাদের জন্য। আয়ানের আম্মু নদীকে নিয়ে খাবার টেবিলে বসে পড়ল খাবার খাওয়ার জন্য। তখনই হঠাৎ করেই নদী আয়ানের আম্মুকে বলে, আন্টি, আপনার ছেলে খাবার খাবে না, সে তো এখনো বাসায় আসেনি। কথাটা শুনে মনে মনে একটু মুচকি হাসলেন আয়ানের আম্মু। আর তারপরে তিনি নদীকে বলতে লাগলেন, না রে পাগলি মেয়ে, আমার ছেলে এখন বাসায় আসবে না। সে এখন অফিসের কাজে ব্যস্ত আছে। অফিসেই দুপুরের খাবার খেয়ে নেবে। হোটেল থেকে খাবার অর্ডার করে প্রতিদিনই দুপুরের খাবার অফিসে খেয়ে নেয়। আরে আন্টি, এটা আপনি কেমন ধরনের কথা বলতেছেন? বাসায় এত মজার খাবার রান্না হয় আর উনি হোটেলের খাবার খান? এখন থেকে আর এটা একদমই হতে দেওয়া যাবে না। আপনি একটা টিফিন বক্সে ওনার জন্য খাবার সাজিয়ে দিন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো ওনার খাবার। শুধু অ্যাড্রেসটা আমায় দিয়ে দিন। আরে পাগলি মেয়ে, বললাম তো তোমাকে কষ্ট করে অফিসে যেতে হবে না। সে নিজে হোটেল থেকে খাবার অর্ডার করে দুপুরের খাবার খেয়ে নেয়। তুমি এখন নিজের খাবারটা খেয়ে নাও তো। কিন্তু নদীও নাছোড়বান্দা। আয়ানের আম্মুর কোনো কথাই শুনল না সে। আয়ানের জন্য খাবার নিয়ে যাবে মানে যাবেই। তাই অবশেষে আয়ানের আম্মু বাধ্য হয়ে আয়ানের জন্য খাবার প্যাকেট করে নদীর হাতে তুলে দিল। আর তারপর ড্রাইভারকে বলে দিল নদীকে নিয়ে অফিসে চলে যাওয়ার জন্য। নদী বাসা থেকে বের হওয়া মাত্রই তিনি আবার আয়ানকে ফোন করে বলে দিলেন নদী অফিসে যাচ্ছে এই ব্যাপারটা। প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো অফিসে এসে পৌঁছাতে।
ড্রাইভার বিশাল একটা বিল্ডিংয়ের সামনে এসে গাড়িটা দাঁড় করালেন। আর তখনই নদী ড্রাইভারকে বলতে লাগলো, এত বড় অফিসে কাজ করেন উনি? হ্যাঁ ম্যাডাম, এই অফিসটাই আপনাদের, পুরো অফিসটাই ছোট সাহেব চালান। কি বলছেন আপনি? উনি একা মানুষ, এত বড় অফিস কিভাবে সামলান? ম্যাডাম, এসব তো আর আমি জানি না। বড় লোকদের বড় বড় কাজকাম, আমরা ছোট মানুষ, অত সব আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর আমরা রাখি না। বাই দ্য ওয়ে, আপনি ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি এখানেই অপেক্ষা করুন। এই বলে নদী গাড়ি থেকে নেমে অফিসের ভিতর ঢুকে গেল। অফিসটা ভীষণ সুন্দর, পরিপাটি করে সাজানো গোছানো। দেখে মনে হয় যেন এটা অফিস নয়, কোনো একটা গেস্ট হাউস। নদী ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। তখনই একটা মেয়ে এসে নদীর পথ আটকে দাঁড়ালো। দেখতে খুবই স্মার্ট মেয়েটা। নদীর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম, আমি যদি ভুল করে না থাকি তাহলে আপনি আমাদের স্যারের ওয়াইফ। হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ম্যাডাম, আমাকে আপনি চিনবেন না, আমি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্যার আমাকে একটু আগেই বললো আপনি অফিসে এসেছেন স্যারের জন্য দুপুরের খাবার নিয়ে, তাই আমি আপনাকে রিসিভ করতে আসলাম। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে স্যারের কেবিনে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। এটা আপনি আমাকে আগে বলবেন তো। ঠিক আছে, চলুন তাহলে। এই বলে নদী মেয়েটার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। মেয়েটা একটু সামনে গিয়ে লিফটে উঠে গেল। তারপর 6 ফ্লোরে এসে আয়নের কেবিনটা দেখিয়ে দিল। আয়ান তখনও নিজের কাজ করছিল, কাজ শেষ করতে পারেনি। তাই নদী কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ভেতরে আসতে পারি? আয়ান কণ্ঠস্বর শুনে বুঝতে পারল নদী চলে এসেছে। তখনই আয়ান নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে ম্যাডাম, এই অফিসটা পুরোটাই তো আপনার। এখানে আপনার অনুমতি নিয়ে প্রবেশ করার কি আছে বলুন শুনি। এই যে আপনি একজন, আমাকে দিয়ে মজা করবেন না। এই অফিসের একমাত্র মালিক আপনি, সেখানে অফিসটা আমার হবে কিভাবে বলেন শুনি? ও আচ্ছা, তাই বুঝি। শোনো, হ্যাঁ এটা ঠিক আছে যে কাগজে কলমে এখনো এই অফিসটার একমাত্র মালিক আমি, কিন্তু তুমি আমার বিয়ে করা বউ। আমার পরে আমার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হলে তুমি। তাহলে বলো এখন এই অফিসটা কার? না, আমার অত সব কিছু চাই না। আমি অত সব চিন্তা ভাবনা মাথায় নিয়ে চলাচল করতে পারবো না। আমি আমার মতো ফ্রিডম নিয়ে চলতে চাই। আমি এভাবেই ভালো আছি, খাওয়া দাওয়া, ঘুম, বিন্দাস লাইফ। ও আচ্ছা, তাই বুঝি। তাতেও কোনো সমস্যা নেই আমার। তোমার যেভাবে ইচ্ছে হয় তুমি সেভাবেই থাকতে পারো। আমি কখনোই তোমার লাইফে বিন্দুমাত্র প্রবলেম ক্রিয়েট করব না। তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। এই বলে নদী টিফিন বক্সটা আয়নের টেবিলের উপর তুলে রাখলো। আর তারপর আয়নকে বলতে লাগলো, এই নিন, আপনার জন্য খাবারটা নিয়ে এসেছি। শুনলাম আপনি নাকি দুপুরবেলা বাইরের খাবার খান। এখন থেকে আর বাইরের খাবার খাবেন না। আমি প্রতিদিন আপনার জন্য দুপুরের খাবার নিয়ে আসব। কিন্তু আমি তো দুপুরে বাইরের খাবারই খেয়ে নিতে পারি। কষ্ট করে তোমাকে কেন প্রতিদিন আসতে হবে বলো শুনি। আমার ইচ্ছে হয়েছে তাই আসব। আপনি এখন থেকে একদম বাইরের খাবার খাবেন না। বাইরের খাবার একদমই ভালো নয়। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারগুলো খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর আমি থাকতে আপনি অসুস্থ হয়ে পড়বেন, এটা আমার একদমই ভালো লাগবে না। তখনই আয়ন একটু মুচকি হাসি দিয়ে নদীকে বলতে লাগলো, আচ্ছা মহারানী, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যেমনটা বলবেন আমি সেরকম ট্রাই করব। তো আপনি দুপুরের খাবার খেয়েছেন তো, নাকি না খেয়ে চলে এসেছেন? তখনই নদীর হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। সে মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। আয়ন খুব ভালোভাবে বুঝতে পারল নদী নিজে খাবার না খেয়েই অফিসে চলে এসেছে। তাই আয়ন নিজের চেয়ার থেকে উঠে আসলো। আর তারপরে নদীর হাতটা ধরে তার টেবিলের পাশে ছোট্ট একটা রুম আছে, যেখানে কাজের ফাঁকে সে বিশ্রাম নেয়। ওই রুমে নিজের প্রয়োজনীয় সব কিছু রয়েছে। আয়ান নদীকে নিয়ে সেখানে সোফায় বসলো। আর তারপরেই তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে লাগলো, মিস রূপা, আপনি একবার এদিকে আসুন। হ্যাঁ স্যার, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। শুনলাম ম্যাডাম আপনার জন্য খাবার নিয়ে এসেছে। আপনি কি খাবারটা নিজের হাতে খেতে পারবেন নাকি আমাকে খাইয়ে দিতে হবে? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। প্রতিদিন তো
আমি বাইরে থেকে খাবার খেয়ে আসি, তাই এই রুমে খাবারের পানি এবং প্লেট কোনোটাই নেই। আপনি প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি 1 মিনিটের মধ্যে নিয়ে আসছি। কিছুক্ষণ পরেই অ্যাসিস্ট্যান্ট পানি আর খাবারের প্লেট নিয়ে চলে আসলো। আর তারপরে আবারও মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি কি আপনার হাতটা ধুয়ে দিব? না, সেটার কোনো প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। কেন স্যার? আমি তো প্রতিদিন আপনি যখন দুপুরের খাবার খান আপনার পাশেই বসে থাকি, তাহলে আজকে প্রবলেম আপনার বউ এখানে এসেছে বলে আপনি আজ আমার সামনে বসে খেতে পারবেন না? সবগুলো কথা এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল নদী। সে কোনো উত্তরই দিচ্ছে না। আর তখনই আয়ান খুব ভালোভাবেই বুঝতে পারল তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটা কেন এরকম কথাগুলো বলছে। তাই সে একটু ক্ষিপ্ত হয়ে এই মেয়েটাকে বলতে লাগলো, আই সে জাস্ট লিভ নাও। আমি এখানে আপনাকে আর এক মুহূর্ত দেখতে চাইছি না। বুঝতে পেরেছি স্যার, ম্যাডাম এখানে আছে তো, তাই আপনি আমাকে সহ্য করতে পারছেন না। ম্যাডাম যখন এখান থেকে চলে যাবে তখন তো ঠিকই আপনি আমার সঙ্গে হেসে হেসে ভালোভাবে কথা বলবেন। বাই দ্য ওয়ে, আমি চলে যাচ্ছি। ম্যাডাম চলে যাওয়ার পর আমাকে ডাক দিবেন, আমি ঠিক চলে আসবো। আমি তো আপনার মুড বুঝতে পারি। এই বলে নিজে নিজেই একটা শয়তানি মার্কা হাসি দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট মেয়েটা ততক্ষণ ধরে নদী চুপচাপ থাকলেও এখন আর সে চুপ থাকলো না। সে তখন আয়ানকে বলতে লাগলো, সকালবেলা তো দেখলাম আপনি নিজের হাতেই বাসায় নাস্তাটা খেয়েছেন, তাহলে অফিসে কেন আপনার অ্যাসিস্ট্যান্টকে আপনাকে খাবার খাইয়ে দিতে হয়? এসব কথা বাদ দাও, তুমি এদিকে এসে বসো। তুমিও তো খাবার খেয়ে আসোনি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজের হাতেই খেতে পারি। আমাকে আপনার খাইয়ে দিতে হবে না। আমি একজন সম্পূর্ণ মানুষ এবং স্বাভাবিক মানুষ। আমি নিজের হাতেই নিজের খাবার খেয়ে নিতে পারি। আর আপনার যদি আমি এখানে আসাতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিয়ে নিজের খাবারটা খেয়ে নিতে পারেন। আরে এসব তুমি কি বলছো? তুমি এখানে আসাতে আমার কোনো প্রবলেম হতে যাবে কেন? আমার কোনো প্রবলেম হচ্ছে না, তুমি এখানেই থাকো। আমরা দুজন আজ দুপুরের খাবারটা একসঙ্গে খেয়ে নিই। আর আমার অফিসের কাজও প্রায় শেষ হয়ে গেছে, তুমি তখন চলে এসেছো, তখন তোমাকে নিয়ে তোমার জন্য শপিং করতে যাওয়া যাবে। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি চলে যাচ্ছি, আপনি খাবারটা খেয়ে নিন। এই বলে নদী তখনই আয়ানের কেবিন থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। তখনই আয়ান পিছন থেকে নদীর হাতটা টান দিয়ে ধরে ফেলে আর এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নদীকে বলতে থাকে, আমার পাগলি বউটা কেন রাগ করেছে আমি জানতে পারি? নদীর 2 চোখ দিয়ে পানি পড়ছে। সে কোনো কথাই বলছে না, চুপচাপ আয়ানের কাছ থেকে নিজেকে নিঃশব্দে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইটুকুনি পিচ্ছি একটা মেয়ে আয়ানের শক্তির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। তাই সে নিজেই মুখ ফুটে আয়ানকে বলতে থাকে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার এখানে ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। বাসায় তো তুমি অবশ্যই যাবে, তবে তুমি একা যাবে না, তোমার সঙ্গে আমিও যাব। আর এখন তুমি আমার সঙ্গে এখানে দুপুরের খাবারটা খাবে, আর এটাই শেষ কথা। আমাকে জোর করবেন না, বললাম তো আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। আর এদিকে আপনার অ্যাসিস্ট্যান্ট তো বলেই গেল আমি চলে যাওয়ার পর তাকে ডেকে নিতে। আপনি তাকে ডেকে নিয়ে দুজনে একসঙ্গে খাবার খেয়ে নিন। সে বুঝতে পারলে সোজা কথায় কাজ হবে না, মেজাজ দেখাতেই হবে। তাই সে একটু রেগে গিয়ে নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো, অনেক হয়েছে, অনেক কথা বলেছো তুমি। আমি তোমার আর কোনো কথা সহ্য করতে পারছি না। চুপচাপ এখানে বসে যাও, আমার সঙ্গে খাবারটা খাবে, এটাই শেষ কথা। তখন নদী আর কোনো কথা বলতে চাইলেও আর বলার সুযোগ দিল না। আয়ান নদীকে এক টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে নিল আর নিজেই খাবারটা প্লেটে ঢেলে নিয়ে খাবার মাখিয়ে প্রথম লোকমাটা নদীর মুখে তুলে ধরলো। কিন্তু নদী কোনোভাবে খেতে চাইছিল না, জেদ দেখাতে চাইছিল, কিন্তু আয়ান তাকে সেটা করতে দিল না। একরকম জোর করে সে নদীকে খাবারটা খাইয়ে দিতে লাগলো। দুজনের খাওয়া দাওয়া শেষ হলে আয়ান নদীকে নিয়ে নিজের কেবিনে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই নিজের কাজ শেষ করে আর তারপর অফিস থেকে নদীকে নিয়ে বের হয়ে চলে যায়। অফিসের গেটের সামনে নদীকে নিয়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় নদী বলতে থাকে, আমি আপনার সঙ্গে যাব না, বাসা থেকে ড্রাইভার আঙ্কেল এসেছে আমার সঙ্গে, আমি ওনার সঙ্গেই বাসায় চলে যাব। প্লিজ নদী, অনেক হয়েছে, আর নয়, আর এরকম করো না।
আমি সরি বললাম তো তোমাকে। আর ওই অ্যাসিস্ট্যান্টকে আমি আজকে অফিস থেকে বের করে দিয়েছি। ও আর কোনো দিন আমার অফিসে প্রবেশ করতে পারবে না। তুমি এত কিছু বুঝো আর এইটুকু বুঝতে পারছো না? ও এইটুকু ইচ্ছে করেই করেছে যাতে তোমার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি হয়। আমি ওসব নিয়ে কথা বলতে চাই না। আমি তো আপনাকে বললাম আমি বাসায় চলে যেতে চাই। প্লিজ আমাকে আর আটকাবেন না, বাসায় যেতে দিন। এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তুমি চুপচাপ চলো আমার সঙ্গে, আমি তোমার কোনো কথাই শুনবো না। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। এই বলে নদী আয়নের সঙ্গে গাড়িতে উঠতে না চাইলেও আয়ন একরকম জোর করে নদীকে গাড়িতে তুলে নিল। আর তারপরেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একটা শপিং মলে এসে পৌঁছালো। আয়ন নদীকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে দুজনে বেশ কিছু ড্রেস আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আয়নের আম্মু দরজা খুলে দিল। নদী আর আয়নকে একসঙ্গে দেখে তিনি হাসি মুখে বলতে লাগলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পাখি দুটাকে অনেক সুন্দর মানিয়েছে। যেন আল্লাহ তোদের দুজনকে দুজনার জন্য পারফেক্ট জুটি বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছো। যাই হোক আম্মু, আমার টায়ার্ড লাগছে। আমি এখন রুমে গিয়ে বিশ্রাম নেই, তারপর রাতে তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ বাবা, অবশ্যই রুমে যা আর বিশ্রাম কর। সেই বলে তিনি পথ থেকে সরে দাঁড়ালেন। দুজনকেই তিনি রুমের ভেতর যেতে দিলেন। আয়ান আর নদী দুজনে রুমের ভিতর এসেই আয়ান নদীকে বলতে লাগলো, ওখানে তো অনেকবার বললাম ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার জন্য গায়ে হবে কি না, তুমি তো একদমই সেটা করলে না। এখন আমি একটু ঘুমাবো, তুমি ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখে নাও সবগুলো গাড়ি ঠিকঠাক মতো হয় কি না, তা না হলে আবার চেঞ্জ করে আনতে হবে। সেটার কোনো প্রয়োজন হবে না। আমার গায়ে যেগুলো না হবে সেগুলো আমাদের বাসায় মেয়েগুলো আছে, ওদেরকে দিয়ে দিব। ওরা এগুলো পেলে অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তোমার খুশিতেই আমার খুশি। আমি কখনই তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে কিছু করতে বাধ্য করব না, এইটুকু নিশ্চিত তুমি থাকতে পারো। এই বলে আয়ান ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে নদী রুম থেকে বের হয়ে কাজের মেয়েগুলোর কাছে চলে গেল ওদের সঙ্গে গল্পগুজব করার জন্য। ওরা তখন বিশ্রাম নিচ্ছিল। নদী ওদের রুমে প্রবেশ করা মাত্রই সবাই বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে নদীকে বলতে লাগলো, ম্যাডাম আপনার কিছু লাগবে? আর আপনার কিছু লাগলে আপনি আমাদেরকে ডাকলেই তো পারতেন, আমরা আপনার রুমে পৌঁছে দিতাম। আপনি কেন কষ্ট করে এখানে এসেছেন? আরে না বাবা, আমার কিছুই লাগবে না। রুমে একা একা আমার একদমই ভালো লাগে না, তাই তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। কিন্তু ম্যাডাম, বড় ম্যাডাম দেখলে যদি কিছু বলে তখন কি হবে? কিছুই হবে না, আমি আন্টিকে বলে দিয়েছি। এখন থেকে আমি সারাদিন তোমাদের সঙ্গে গল্প গুজব করবো, খেলাধুলা করব। আন্টি তোমাদের কিছুই বলবে না। কিন্তু বাড়ির কাজগুলো কে করবে? তোমরা তো 3 জন আছো, একজন সব সময় আমাকে সময় দেবে, আর বাকি দুজনে ভাগাভাগি করে কাজগুলো করে নেবে। কি পারবে না তোমরা? কথাটা শুনেই কাজের মেয়েগুলো ভীষণ খুশি হয়ে যায়। আর তখনই তারা নদীকে বলতে থাকে, পারবো না মানে অবশ্যই পারবো, আমাদেরকে পারতেই হবে। আপনার সঙ্গে সময় কাটাবো, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমরা তো কখনো এটা কল্পনাও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন বসো আর বলো তোমরা কি নিয়ে গল্প করছিলে, আমিও তোমাদের সঙ্গে যোগ দিতে চাই। এই বলে নদী তাদের সঙ্গে গল্প করতে লাগলো। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল এটা তাদের খেয়ালই ছিল না। রাত 8টা বাজে। আয়ানের আম্মু নিজের রুম থেকে বের হয়ে কিচেনের দিকে যাচ্ছিলেন কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু তিনি কিচেনে গিয়ে কাউকে দেখতে পেলেন না। তাই তিনি কিচেন থেকে বের হয়ে কাজের মেয়েদের রুমের দিকে পা বাড়ালেন ওদের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি যেটা দেখতে পেলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সকালবেলা তো নদী কাজের মেয়েকে নিজের রুমে নিয়ে গিয়ে গল্প করছে, আর এখন কিনা সে নিজেই কাজের মেয়েদের রুমে চলে এসেছে গল্প করার জন্য। এটা দেখে আয়ানের আম্মু হাসি পাচ্ছে। একটা মেয়ে কতটা ছেলে মানুষ হলে এরকম কাজ করতে পারে। তিনি হাসতে হাসতে কাজের মেয়েদের রুমে প্রবেশ করলেন। কাজের মেয়েরা সবাই ওনাকে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন, ম্যাডাম কি হয়েছে? আপনি কেন এখানে এসেছেন?
এসেছেন, কোনো সমস্যা হয়েছে কি? না, আসলে তোরা কি করছিস সেটাই দেখতে আসছিলাম। না, 12টা বেজে গেছে, এখনো রান্না বসাসনি তো, তাই। বলতে গিয়ে জিভে কামড় দিল মেয়েগুলো। তারা আসলেই খেয়াল করেনি কখন রাত হয়ে গেছে। তাই তারা তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে এসে আয়নের আম্মুকে বলতে লাগলো, খান আম্মা, আমাদের ভুল হয়ে গেছে, এই শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আর কখনো এমন করব না। ওনার সঙ্গে গল্প করতে করতে আমাদের সময় কখন কেটে গেছে খেয়ালই করিনি। তখনই আয়ানের আম্মু তাদের সবাইকে অবাক করে দিয়ে বলতে লাগলো, আরে বাবা, এত বিচলিত হওয়ার কিছুই নেই। আমি তাদেরকে কিছুই বলবো না। আমি তো বরঞ্চ আরো অনেক বেশি খুশি হয়েছি। তোরা আমার বউ, আমাকে সময় দিয়েছিস, তোরা সবাই ওর সঙ্গে সময় কাটিয়েছিস। আমার কাছে আমার বৌমার ভালো থাকাটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তোরা তো সবাই খুব ভালো করে জানিস আমার কোনো মেয়ে সন্তান নেই, তাই তোদেরকে আমি কতটা আদর করি। হ্যাঁ খালা আম্মা, আপনি আমাগরে অনেক আদর করেন। আপনার মতো আদর আমাগরে আর কেউ করব না। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আমি তোদেরকে কিছুই বলবো না। আমি তোদের কাজে হেল্প করার জন্য আরেকজন রাখবো প্রয়োজন হলে, কিন্তু তোরা আমার বৌমাকে সময় দিতে ভুল করিস না। আমার বৌমার ভালো থাকাটাই আমার কাছে সবচেয়ে আগে। এই বলে তিনি হাসি মুখে কাজের মেয়েদের রুম থেকে বের হয়ে আসেন। ওনার পিছন পিছন নদীও কাজের মেয়েদের রুম থেকে বের হয়ে আসলো। তিনি ড্রয়িং রুমে এসে বসলেন, নদীকে ডাক দিয়ে নিজের পাশে নিয়ে বসালেন, আর তারপরেই নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন, বৌমা, এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো থাকতে? আরে না আন্টি, এসব আপনি কি বলেন? এখানে তো আমি অনেক ভালো আছি, অনেক ভালো সময় যাচ্ছে আমার এখানে থাকতে। আমার কোনো অসুবিধা হতে যাবে কেন? আয়ানের আম্মু কিছুক্ষণ চুপ করে থাকেন। আসলে নদী এই আন্টি বলে ডাকাটা ওনার ঠিক ভালো লাগছিল না। উনি চাইছিলেন নদী ওনাকে আম্মু বলে ডাকুক, কিন্তু তিনি কিভাবে নদীকে সেটা বলবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি মনে মনে ভাবতে লাগলেন, নদীকে এই ব্যাপারটা খুলে না বললে তো ও বুঝতে পারবে না, তাই ওকে এই ব্যাপারটা খুলে বলা উচিত। তাই তিনি নদীকে বলতে লাগলেন, বৌমা, আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই, যদি তুমি কোনো কিছু মনে না করো তো। আরে আন্টি, এটা আবার আপনি কেমন কথা বলছেন? আপনি আমাকে কিছু বললে আমি কিছু মনে করতে যাব কেন? আপনি বলুন না আমাকে কি বলবেন, আমি কিছুই মনে করব না। আসলে বৌমা, আমি চাইছিলাম যে তুমি আমাকে আর আন্টি বলে ডেকো না। এইসব আপনি কি বলছেন? আপনাকে আন্টি বলে ডাকবো না তো কি বলে ডাকবো আমি? তখনই আয়ানের আম্মু বলতে থাকেন, না মানে, আসলে বৌমা, আমি চাইছিলাম যে তুমি আমাকে আম্মু বলে ডাকো। আমার তো কোনো মেয়ে সন্তান নেই, মেয়েদের আদর ভালোবাসা কেমন হয় সেটাও আমার জানা নেই, তাই আমি তোমাকে নিজের মেয়ের জায়গাটা দিতে চাই। তুমি কি আমায় আম্মু বলে ডাকবে? কথাটা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আয়ানের আম্মুর অগোচরে নদী নিজের 2 চোখের জল মুছে নিয়ে নিজেকে সামলে নিয়ে আয়ানের আম্মুকে বলতে লাগলো, হ্যাঁ আম্মু, অবশ্যই, কেন ডাকবো না? আমার আম্মু মারা যাওয়ার পর থেকে কখনো কাউকে আম্মু ডাকার অনুমতিটুকু পর্যন্ত পাইনি। এখন যেহেতু আপনি নিজের থেকে আমাকে বলছেন আপনাকে আম্মু বলে ডাকতে, তাহলে আমার কোনো আপত্তি কেন থাকবে? তুমি সত্যি বলছো বৌমা? তুমি এখন থেকে আমাকে আম্মু বলে ডাকবে? হ্যাঁ আম্মু, আমি এখন থেকে তোমাকে আম্মু বলেই ডাকবো। তবে তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে, তুমিও এখন থেকে আমাকে বৌমা বলে ডাকতে পারবে না, আমাকে নাম ধরে মেয়ের মতো করে ডাকবে। আয়ানের আম্মু নদীকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। আলতো করে তার কপালে একটা চুমু খেয়ে বলতে লাগলেন, অবশ্যই আমার পাগলি মেয়েটা, তোকে আমি নাম ধরেই ডাকবো। আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা। ঠিক আছে আম্মু। এই বলে তারা দুজনে সেখানে বসে বসে গল্প করতে লাগলো। আর ওদিকে কাজের মেয়েরা রান্নাঘরে রান্নার কাজ করতে লাগলো। আয়ানের ঘুম থেকে উঠতে উঠতে রাত 9টার মতো বেজে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের কিছু কাজ ছিল সেগুলো করে নিল, আর তারপরে ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে এসেই দেখতে পেল তার আম্মু আর নদী দুজনে একসঙ্গে বসে গল্প করছে। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, দুজনে কি নিয়ে গল্প করা হচ্ছে এত? সেসব আমাদের মা মেয়ের সিক্রেট কথা, তোকে শুনতে হবে না। তুই আয়, এদিকে এসে বস, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে।
এই বলে মায়ের অন্য পাশে বসে গেল আয়ান। আর তারপরেই কাজের মেয়েটাকে ডাক দিল, তার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই কাজের মেয়ে আয়ানকে কফি বানিয়ে দিয়ে গেল। আর এদিকে আয়ানের আম্মু আয়ানকে বলতে লাগলো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জানি না তুই কি বলবি, কিন্তু আমার মনে হয় এটা তোকে জানানো উচিত। আম্মু, তুমি এভাবে কেন বলছো? আমি কখনো তোমার কোনো সিদ্ধান্তকে অসম্মান করেছি এমনটা কি হয়েছে? না, যদিও কখনো সেরকমটা হয়নি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে তোর কাছ থেকে পারমিশন নিয়ে তবে কথাটা বলা উচিত, তাই আর কি। হয়েছে, এসব প্যাচাল বাদ দাও। কি বলবে বলে ফেলো সরাসরি। অতঃপর আয়ানের আম্মু আয়ানকে সবকিছু বলতে লাগলেন। নদী ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিল, তারপর চাচা চাচির সংসারে তার আর পড়াশোনা করা হয়ে ওঠেনি, তাই আমি চাইছিলাম এখন তাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। সে তোমার যেটা ভালো লাগে করো না, তাতে তো আমার কোনো আপত্তি নেই। নদী যদি পড়াশোনা করতে চাই করবে, এতে আমার কি সমস্যা? আমি জানি তুই কিছু বলবি না, কিন্তু তারপরেও সে তোর বিয়ে করা বউ, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোকে জানানো উচিত, তাই তোকে জানালাম। আমার কোনো সমস্যা নেই আম্মু। নদী যদি পড়াশোনা করতে চায় তাহলে পড়াশোনা করবে। তাছাড়া স্কুল আর কলেজ তো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, তাই নদীর যাতায়াতেও সেরকম কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তো সারাদিন বাসায় বসেই থাকি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নদীর স্কুলে যাওয়া আসার ব্যাপারটা আমি সামলে নেব। ও যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ আমি সেখান থেকে ওকে সঙ্গ দেব। তোমার যা ভালো মনে হয় আম্মু, তাতেই আমি হ্যাপি। কারণ আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি যে তুমি যাই করবে আমার ভালোর কথা চিন্তা করেই করবে। ধন্যবাদ তোকে। আমি জানতাম তুই আমার কথার উপর কথা বলবি না, কিন্তু তারপরেও এ যুগের ছেলে মেয়ে বলে কথা, তাই আগে একবার জিজ্ঞাসা করে নিলাম। এভাবেই কথা চলতে থাকে। তাদের মাঝখানে তখনই হঠাৎ করেই একবার আয়ান নদীকে বলতে লাগলো। তা নদী পড়াশোনা করতে তোমার কোনো প্রবলেম নেই তো? নদী তখন মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কোনো উত্তর দিল না। আয়ান বুঝতে পারল না নদী ঠিক কি বলতে চাইছে, হ্যাঁ নাকি না। তখনই আয়ান আবার নদীকে বলতে লাগলো। কি ব্যাপার নদী, কি হলো? তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি কি পড়াশোনা করতে চাও? তখনও বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নদী বলতে লাগলো। আপনারা যদি চান তাহলে আমি পড়াশোনা করব, কিন্তু আপনাদের যদি আমার পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে সেটার কোনো প্রয়োজন নেই। তখনই আয়ান তার আম্মুর সামনেই নদীর গাল টেনে দিয়ে বলতে লাগলো। আরে পাগলি বউটা আমার, বলি কি, আমি বললাম তো তুমি এখানে একদম মুক্ত পাখির নয়, আকাশে উঠবে। এখানে কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। তুমি যেটা চাইবে সেটাই হবে, যেটা চাইবে না সেটা হবে না। এখন বলো, তুমি পড়াশোনা করতে চাও কি চাও না? আপনারা বললে আমি পড়াশোনা করতে চাই। ছোটবেলা থেকে পড়াশোনার বেশি আমার প্রচন্ড আগ্রহ ছিল, কিন্তু আব্বু আম্মু মারা যাওয়ার পর সেটা আর হয়ে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখন থেকে পড়াশোনা করবে, আর কালকেই আম্মু তোমাকে নিয়ে স্কুলে ভর্তি করাতে যাবে। আর টিউশন টিচারকে আমি বলে রাখবো, উনি তোমাকে বাসায় এসে পড়িয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওদিকে দেখতে দেখতে রান্না বাড়ার কাজ শেষ হয়ে গেল। সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষ হলে আয়ান আর নদী তাদের রুমে চলে আসে। রুমে এসেই নদী বিছানায় শুয়ে পড়ে। আর বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমের রাজা রাজিত্ব করতে চলে গেল। আয়ান বেশ কয়েকবার ডাক দিয়ে সজাগ করার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সে ঘুমের অতল সাগরে হারিয়ে গেছে। আয়ান ভেবে পায় না একটা মানুষ বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে গভীর ঘুমে তলিয়ে যেতে পারে। কিন্তু নদী ঘুমিয়ে যাওয়াতে আয়ান আর নদীকে বিরক্ত করলো না। সে গতকালকের মতো আজকে আবারও সোফায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যথাসময়ে নদী ঘুম থেকে উঠে পড়ে আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় স্কুলে যাওয়ার জন্য। আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে চলে আসে। নদী ততক্ষণে নাস্তার টেবিলে পৌঁছে গেছে। আয়ান নাস্তার টেবিলে বসেই নদীকে বলতে থাকে। ম্যাডাম, আপনি দেখা যায় আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেছেন,
এখন কোথাও যাবেন নাকি? ও মা, আপনারাই তো বললেন সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতে। আমাকে আজ স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হবে। তখনই আয়ান নদীকে বলতে থাকে। আই এম সো সরি ম্যাডাম, আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমার একদম মনে ছিল না। আম্মু কোথায়? আম্মু এখন আসেনি? আম্মু এখনো আসেনি, আমি আম্মুকে দেখে এসেছি। আম্মু ফ্রেশ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই বলে তারা দুজনে আয়ানের আম্মুর জন্য অপেক্ষা করতে থাকে। আয়ানের আম্মুর নাস্তার টেবিলে আসছে, বেশিক্ষণ সময় লাগলো না। কিছুক্ষণের মধ্যেই তিনি নাস্তার টেবিলে চলে আসেন আর নাস্তা শেষ করে নদীকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তাদের বাসা থেকে স্কুল খুব একটা দূরে ছিল না, এই তো 2-3 মিনিট সময় লাগলো স্কুলে এসে পৌঁছাতে। নদী স্কুলে এসেই পরিবেশটা দেখে ভীষণ রকম খুশি হয়ে যায়। শহরের স্কুল ভীষণ পরিপাটি আর সাজানো গোছানো। এখানে সব বড় লোকদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাই সবাইকে দেখতে অন্যরকম স্মার্ট লাগে। সবার মাঝেই নদী নিজেকে বেমানান মনে করছিল, কিন্তু আয়ানের আম্মু তখনই নদীকে বলতে লাগলো। দেখো মা, একদম নিজেকে বেমানান মনে করবে না। তোকে আমি তৈরি করে দেব, ওদের থেকে তুই হাই ক্লাস প্রোফাইলে বিলং করিস। কিন্তু আম্মু, আমি তো এরকম পরিবেশে চলাফেরা করতে অভ্যস্ত নই, তাহলে আমি কিভাবে এই সব কিছুতে অভ্যস্ত হব? বললাম তো, এসব কিছু নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেব। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবি, তোর কাছে আমার এইটুকুই চাওয়া। ঠিক আছে আম্মু, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমার দোয়া আমার মাথার উপর থাকলে কোনো বাধা আমাকে ভেঙে ফেলতে পারবে না। আমি ঠিক অন্যটি চরম শিখরে পৌঁছে যাব। আমার দোয়া সব সময় তোর মাথার উপর থাকবে, তুই কোনো চিন্তা করিস না। পৃথিবী উল্টে গেলেও আমি কোনোদিনও তোর হাত ছেড়ে দেব না, তুই আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারিস। তারপর শুরু হয় নদীর জীবনের নতুন পথ চলা। পড়াশোনা শুরু করে ক্লাস 8 থেকে, ভর্তি করে দেওয়া হয়। তারপরেই তাকে পড়াশোনা করানোর জন্য বাসায় 3 জন প্রাইভেট টিউটর রাখা হয়। সবাই নদীকে ভীষণ যত্ন নিয়ে পড়াশোনা করাতো। দেখতে দেখতে নদী পড়াশোনায় ভীষণ ভালো হয়ে উঠল। এমনিতেও নদী পড়াশোনায় ভীষণ মনোযোগী ছাত্রী ছিল। টিউশন টিচারদের একগ্রতা, আয়ান আর আয়ানের আম্মুর অনুপ্রেরণা নদীকে আরও উৎসাহিত করে তুলল। কেটে গেল দীর্ঘ 9 বছর। আয়ানের ব্যবসা এতদিনে অনেক উন্নতি করেছে। সে নিজের নামে আরও 4টা কোম্পানি খুলেছে। তার আম্মুর শরীরটা এখন আর আগের মতো চলে না। তিনি এখন একটু বয়সের বাড়ে নুয়ে গেছেন, আর নদী এখন পরিপূর্ণ কিশোরী। আগের মতো হ্যাংলা পাতলা মেয়েটা এখন আর নেই। নদী এখন এতটাই সুন্দর হয়ে গেছে যে কোনো ছেলে দেখলে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাবে, এমন একটা অবস্থা। আজ নদী ভীষণ চিন্তিত। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ল, আর তারপরে কোরআন তেলাওয়াত করতে বসে গেল। সে একা নয়, তার সঙ্গে আয়ানও রয়েছে। তাদের দীর্ঘদিনের প্রতিকার ফল আজ হবে। আজ নদীর অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দেবে। এত বছরের পরিশ্রমের ফসল পাবে আজ, তাই তারা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। সময় যেন কাটতেই চাইছে না। নদীর আম্মু আল্লাহর কাছে মানত করেছেন, নদী যদি এই বছর খুবই ভালো রেজাল্ট করেন তাহলে তিনি নদী আর আয়ানকে নিয়ে হজ করতে যাবেন। সবাই অপেক্ষা করছে, সময় যেন কাটতেই চাইছে না। দেখতে দেখতে কোনো রকমে বিকাল 3টা বাজলো। রেজাল্ট বের হলো। আয়ান তখনই ল্যাপটপে নদীর রোল নাম্বারটা লিখে সার্চ করলো। নদী ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে ফার্স্ট হয়েছে। এটা শোনা মাত্রই নদী চিৎকার দিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমার এই সমস্ত সফলতা শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্যই আজ আমি এতটা উপরে উঠতে পেরেছি, এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তার শাশুড়ি মা তার সামনে দাঁড়িয়ে থাকলেও নদী আজ আর এসবের তোয়াক্কা করেনি। তার খুশি যেন ধরে রাখতে পারছে না। সেই খুশিতে এসে আয়ানকে এভাবে জড়িয়ে ধরে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। আজ নদী ভীষণ খুশি হয়েছে বলেই এরকমটা করেছে। এর আগে কোনোদিন নদী আয়ানকে জড়িয়ে ধরেনি। নদী এরকম কিছু করবে আয়ান এটা একদমই ভাবতে পারেনি। সে একদম প্রস্তুত ছিল না এটার জন্য। তবে নদীর এভাবে হুট করে তাকে জড়িয়ে ধরাতে সে যে খুশি হয়নি ব্যাপারটা সেরকম নয়, তবে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে আয়ানের আম্মু এক মুহূর্ত দেরি করে না। তিনি সেখান থেকে সরে গেলেন
আর তখনই আয়ান নদীকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে লাগলো, সত্যি আজ আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। আমি জানতাম তুমি ভালো রেজাল্ট করবে, কিন্তু এতটা ভালো রেজাল্ট করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। পুরো বাংলাদেশ সবচাইতে হায়েস্ট মার্ক পেয়েছো তুমি। সত্যি আমি তো কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তুমি আর আম্মু যদি আমাকে সাহস না দিতে, তাহলে আমি কখনোই এত ভালো রেজাল্ট করতে পারতাম না। এর পুরো ক্রেডিটটাই তোমাদের। বলো, এর বিনিময়ে আমার কাছে কি চাও? যা চাইবে আমি তাই দেব। ভেবে বলছো তো? পরে কিন্তু আবার না করতে পারবে না। আমি কিন্তু সত্যি চেয়ে বসবো। আমার এই খুশির দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমি তোমাকে কথা দিলাম তো, আমি তোমাকে ফেরাবো না। বলো কি চাও আমার কাছে? নদীর এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল আয়ান। তারপরে আয়ান নদীকে বলতে লাগলো, আমি চাই আমাদের এই সংসারে ছোট্ট একটা নদী আসুক, পারবে এনে দিতে? কথাটার মানে বুঝতে পারেনি নদী, তাই সে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলতে থাকে, মানে? তুমি না চাইলে লাগবে না? ততক্ষণে কথাটার অর্থ বুঝতে পারে নদী, আর সে তখনই আয়ানকে বলতে থাকে, তুমি জীবনে এই প্রথম আমার কাছে কিছু চেয়েছো, আমি তোমাকে ফেরাবো। তুমি এটা ভাবলে কি করে? আমিও চাই আমাদের জীবনে নতুন কেউ একজন আসুক। সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, তিন সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আমি তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আর আমি চাই আমাদের ভালোবাসায় ভালোবেসে ভালো থাকার কারণটাও চলে এসুক। তাহলে দেরি কেন? দীর্ঘ 9টা বছর ধরে অপেক্ষা করছি, আর কত অপেক্ষা করব? আর অপেক্ষা করতে হবে না, তুমি তোমার ভালোবাসা এখনই পেয়ে যাবে। এই বলে তখনই নদী রুমের দরজাটা বন্ধ করে দিল। আরে ভিভাস, আপনারা এখনো এইখানে কি করছেন? তারা তাদের দীর্ঘ 9 বছর অপেক্ষার ফল ভোগ করতে যাচ্ছে, সেখানে আপনার আমার থাকাটা শোভনীয় নয়। তো ভিভার্স, চলুন আজকের মতো এখান থেকে বিদায় নিই। আবারও দেখা করব নতুন কোনো ভালোবাসার গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন।